উম, তো 2026 সালে বৃত্তি পরীক্ষার জন্য আমাদের যে প্রিপারেশন একটা ক্লাস, সে ক্লাসে আজকে হচ্ছে বাংলার দ্বিতীয় ক্লাস এবং পার্ট 2। তো যতগুলো পার্ট যাবে ততগুলো ক্লাসই হবে। তো আজকে যেহেতু আমরা পার্ট 2 এবং আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে বাংলার জন্য 2টা। তো আজকে আমরা আলোচনা করবো তিতুমির। আহ তিতুমির সম্পর্কে আমরা খুব ভালো করে আজকে জানবো, শিখবো। তিতুমির কে ছিল, তার জন্ম কোথায়, তার পুরো নাম কি ছিল, এবং উম, তিনি আমাদের বাংলার জন্য বা আমাদের আমাদের জন্য কি কি অবদান রেখেছেন, কি কি কাজ করেছেন, সবগুলো আমরা জানবো। যদিও এই তিতুমির এই গল্পটি তোমরা ইতিমধ্যে পড়েছো এবং এ সম্পর্কে তোমাদের খুব ভালো একটা আইডিয়া আছে, এবং তারপরও আমি তোমাদের সাথে আরো ডিসকাশন করব, এবং যদি কারো কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন্স তোমরা আমাকে বলবা। তিতুমির সম্পর্কে কিন্তু একটু রচনা আসতে পারে। যদিও আমাদের এখানে তিতুমিরটা খুব ভালো করে দেওয়া নেই, তো তারপর আমরা পুরোটা জানার চেষ্টা করব যে কিভাবে কি। তো তিতুমিরের গল্পটা কিন্তু আগে যে বই ছিল সে বই কিন্তু একদম সুন্দর গল্প আকারে দেওয়া ছিল। এবং একটু আপনি দেখে নিন যে কি কি আছে এখানে। তিতুমির প্রথমে পার্ট 2 যেটা আছে, এরপরে পার্ট এই যে কিছু ইমেজ এবং ডিসকাশন সব দেওয়া আছে, আর কিছুই না। তো আমরা এখানে একটু দেখি এখানে, এবং এরপরে তিতুমির পুরো গল্পটা আমরা শিখবো। ওকে। এবং যদি কারো কোনো কোশ্চেন্স থাকে আমাকে কোশ্চেন্স করবা। তিতুমির 1782 সাল হায়দারপুর গ্রামে জন্ম হলো এক শিশুর। তো আমরা একটা জানলাম তিতুমির জন্ম হয়েছে 1782 সালে, এবং ওনার গ্রাম হয়েছে হায়দারপুর। এছাড়া সৈয়দ বংশের নাম রাখবে, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ বংশে। হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ করলো। আমরা জানি যে প্রত্যেকটা মানুষ এবং আমরাও যারা সমাজে আছি, যে প্রত্যেক মানুষ কিছু না কিছু অসুস্থ হয়, বাচ্চারা জন্মগ্রহণ করলে অসুস্থ হয়। হঠাৎ করে শিশুটি কঠিন অসুখ করলো। তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এবং এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চাকে ঔষধ খাওয়ানো হচ্ছে, এবং সে সাথে একজন লোক দাঁড়িয়ে আছে, এবং এখানে তাদের কিছু কনভারসেশন। তো বাবা হয়তো বলছিল যে খুব তেতো ওষুধ হয়তো খাবে না। যখন বাবা বলছে খাবে না, তখন বাচ্চাটা খেয়ে নিল ওষুধটা। নেওয়ার পরে যেটা হলো, আরে বাহ, ওষুধ খেয়ে নিল দেখি। বাবা যখন বলছিল খুব তেতো ওষুধ মনে হয় খাবে না, তখন মা বলছিল আমারও তাই মনে হয় খাবে না, কিন্তু তারপর বাবা বলছে যে বাহ, খুব আহ ওষুধ তো খেয়ে নিল। তখন মাও বলছে যে তাই তো, রাফি তুমি আঁকাআঁকি করতেছো, আঁকাআঁকি করো না। হ্যাঁ। তো মাও বলছে যে হ্যাঁ তাই তো, খেয়ে নিল। এরপরে যেটা হলো, 10-12 দিন পরে আহ বাচ্চাটা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে ওর কাছে মানুষ তো তেতো ওষুধ খেতে চায় না, বাচ্চারা খেতে চায় না, তো চায় না, বড়রাও তো ওষুধ খেতে চায় না, আর যদি সেটা তেতো হয়। কিন্তু তিতুমির কি করলো, ওর কাছে ছোটবেলা থেকে ওর না ঔষধ, তিতো ওষুধ খুব পছন্দ করতে লাগলো। এবং ও যেহেতু তিতো ওষুধ খেতে লাগলো, তারপর ওকে সবাই তিতু নামে রাখলো। আর তিতু থেকে তিতুমির, যেহেতু সৈয়দ বংশে জন্মগ্রহণ করেছিল, সৈয়দদেরকে মীর বলা হয়, তো সেই ক্ষেত্রে তিতু থেকে তিতুমির হয়ে গেলাম। তিতুমিরকে পড়াশোনার জন্য ভর্তি করা হলো একটি গ্রামের মাদ্রাসায়। এবং সবাই মনে করলো যে গ্রাম, দেশের জন্য মানুষের জন্য কিছু করা দরকার। এটা তিতুমির বললো যে দেশের জন্য মানুষের জন্য কিছু দরকার, কারণ তখন ইংরেজরা দেশ শাসন করতেছিল। তখন যারা ছিল তারা বলছে হ্যাঁ, ঠিক বলেছো তিতুমির, তোমার মনটা সত্যি অনেক বড়। আমরা যেটা বলি যে হ্যাঁ ঠিকই তো করা উচিত। তিতুমির ডন কুস্তি করতো, আমরা যেটা এখন, যেটাকে আমরা এই বলি, কি যেন, কি বলে ওটাকে,
মার্শাল যেটাকে বলা হয়, তখন তো মার্শাল বলা হতো না, তখন বলা হতো ডন কুস্তি। তো তখন তিতুমির খুব শক্তিশালী ছিল, লাঠি খেলা করতো। আরেকটা ছিল লাঠি খেলা করতো, তীর ছোড়া শিখতো, তরবারি চালানো শিখতো। তো তিতুমির এখানে আমরা কি কি দেখলাম, এক হচ্ছে তিতুমির মাদ্রাসায় পড়াশোনা করতো, দ্বিতীয়ত হচ্ছে তিতুমির লাঠি খেলা শিখছে, ডন কুস্তি শিখছে, তারপরে হচ্ছে তরবারি চালানো শিখছে এবং তীর ছোড়া, এই চারটা কাজে তিতুমির দক্ষ হয়ে গেল। আমরা এখান থেকে কি কি দেখলাম, তিতুমির জন্মগ্রহণ করেছে 1872 সালে হায়দ্রাপুর গ্রামে, এবং ওই ছেলে ও জন্মগ্রহণ করেছিল সৈয়দ বংশে। আর একটা কঠিন অসুখ হয়েছিল, যে ওষুধ হওয়ার পরে তিতুমির খুব তিতো ওষুধ খেতে পছন্দ করত, যে কারণে ওনার নাম রাখা হয়েছিল তিতু। তিতু থেকে যেহেতু সৈয়দ বংশে জন্মগ্রহণ করেছে এবং নামের পদবী মীর, তাই মীর রাখা হয়েছিল, সেখানে তিতু থেকে তিতুমির হয়েছে। তখন বাংলাদেশে ইংরেজদের শাসন করত, এদেশের টাকায় আমরা ধনী হইব, এই কথাটা হচ্ছে ইংরেজরা বলছিল, এই দেশের টাকায় আমরা ধনী হইব। যারা বাংলা বলতে পারে না, তারা আসলে বাংলাটাকে এভাবে বলে। অন্যদিকে ছিল জমিদারদের অত্যাচার, হুজুর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তো তখন একে তো ইংরেজ শাসন করতো, দ্বিতীয়ত ছিল ইংরেজরা জমিদার প্রথা ছিল, তখন জমিদাররা ছিল এরকম যে গরিব কৃষকদেরকে আহ চড়া মূল্যে সুদ দিত, এবং সেখান থেকে কৃষকরা না কৃষি কাজ করতো। তখনকার তো আসলে অন্য কোনো পেশা ছিল না, এখন যেরকম চাকরি করে ওরকম পেশা ছিল না, কৃষিকাজই মানুষের মূল পেশা ছিল। তো কৃষি কাজ করতো। তখন গরিবদের, যারা কৃষক ছিল, যেমন এক বর্তমানে যেরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে কিন্তু গরিব মানুষের ধান পানির নিচে তলায় গেছে, আবার কেউ কেউ ধান শুকাতে পারে না বা ধান নিতে পারে না, ধান নষ্ট হয়ে গেছে। তো জমিদার যখন অত্যাচার করতো, জমিদার বললো যে খাজনা দিবি না, চাবুকের পিঠে চামড়া তুলে নেব। তো এই বাক্যটা দ্বারা কিন্তু আমরা এটাও বুঝতে পারলাম যে তখনকার যে জমিদার প্রথা ছিল, তারা আসলে গরিব প্রজাদের উপর খুব নির্যাতন করত। হুজুর আমি গরিব মানুষ, গত বছর আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে। তো প্রজারা বললো যে হুজুর দেখেন আমি গরিব মানুষ, গত বছর বানের জলে ধান ভেসে গেছে, যে কারণে আমি আপনার খাজনা দিতে পারবো না। তিতুমির স্বাধীনতার কথা বললেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন, তখন তিতুমির স্বাধীনতার জন্য কথা বললেন, এবং যে এটা অন্যায়, কারণ হচ্ছে গরিবদের প্রজাদের উপরে যে এই অত্যাচার করা হচ্ছে, এটা অন্যায়। তখন বলল টিটুমির বড্ড অসুবিধা করিতেছে, অর্থাৎ আমরা যেটা খুব ভাঙ্গা ভাঙ্গা, যারা আমরা যেমন ইংরেজি খুব ভালো পারি না, ইংরেজিটা যখন আমরা বলতে যাই আমরা কিন্তু খুব ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলি, ঠিক যারা ইংরেজরা, ওরা যারা বাংলা বলতে পারে না, ওরাও কিন্তু ঠিক এভাবেই ভাঙা ভাঙা কণ্ঠে বলতেছে, টিটুমির বড্ড অসুবিধা করে দিচ্ছে। না, তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। এটা জমিদারের কথা যে তিতুমিরকে নিয়ে পারা যাচ্ছে না, ওকে শায়েস্তা করতে হবে। তো আমরা এখানে কয়েকটা চরিত্র পেলাম। একটা চরিত্র হচ্ছে জমিদার, আরেকটা চরিত্র চরিত্র হচ্ছে ইংরেজরা। জমিদার যে চরিত্র, সেটা আমরা বুঝতে পেরেছি যে জমিদার খাজনা আদায় না করলে তাহলে প্রজাদের উপর খুব অত্যাচার করতো। আর আরেকটা হচ্ছে যে গরিব কৃষক, যেহেতু বাংলায় আমরা জানি যে প্রতি বছর আমাদের দেশে ঝড় তুফান হয়, বন্যা হয়, বান আসে, বান মানে হচ্ছে বন্যার পানি আসে। তো সেখানে আসলে গরিবের যে ফসল, সেটা কিন্তু বানে তলিয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এখানে কৃষক বলছিল যে বানের জলে সকল ফসল নষ্ট হয়ে গেছে, খাজনা দিব কি দিয়ে। তো এদিকে আবার ইংরেজরা বললো, জমিদারদের কাছে নালিশ করলো যে আসলে তিতুমির খুব বড্ড বাড়াবাড়ি করতেছে। তিতুমির আসলে বলছিল যে না, গরিবরা কিভাবে দিবে, তো আমরা এদের বিরুদ্ধে রুখবো, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে এবং জমিদারদের প্রথা বিলুপ্ত করার জন্য উনি আন্দোলন শুরু করে দিয়েছেন। তখন ইংরেজরা বলতেছিল, জমিদারদের কাছে নালিশ করতেছিল যে তিতুমির বড্ড অসুবিধা করতেছে। আচ্ছা, তিতুমির গ্রাম ছেড়ে নারিকেল বাড়িয়ে গেলেন, এবং ওখানে গিয়ে বাংলার মানুষদেরকে বললেন যে আমাদের লড়াই করতে হবে, আমরা খাজনা দেব না, সব জমি আমাদের দেশ থেকে ইংরেজদের তাড়াবো। ও তিতুমির বলেন যে আমাদের জমি, আমাদের দেশ, আমাদের দেশে আমরা যা উৎপাদন করি আমরা ভাগ নিব, আমরা করব, কিন্তু এখানে কেন ইংরেজরা আমাদের দেশে শাসন করবে? এই জমি আমাদের, কৃষক আমাদের।
তুমি বললো আমাদের লড়াই করতে হবে, আর ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করার জন্য আমাদের কি করতে হবে, লড়াই করতে হবে। আমরা খাজনা দেব না, সব জমি আমাদের, দেশ থেকে ইংরেজদের তাড়াবো আমরা। তো তখন এই গরিব কৃষকরা বলছে এই দেশ আমাদের, এই জমি আমাদের। তুমি বাঁশের কেল্লা বানিয়ে সেখানে তরুণদের প্রশিক্ষণ দিতে লাগলেন, এবং তুমি সেখানে কি করলো, বাঁশের একটা কেল্লা তৈরি করলো, যেখানে তরুণদেরকে, যারা যুবক ছিল যুবকদেরকে দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ দিতে লাগলেন। এবার ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরবো আমরা। তখন তুমি বললো যে আমাদের কি করতে হবে, ইংরেজদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, ইংরেজদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠানো হলো তিতুমিরের দমন করার জন্য, কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। এরপর ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার, ইংরেজরা কি করলো, যে যখন তৎকালীন যে ম্যাজিস্ট্রেট ছিলেন, বিচারক ছিলেন আলেকজান্ডার, তাকে পাঠানো হলো তিতুমিরকে দমন করার জন্য। আমরা তো এটাই করি যে যদি সমাজে কেউ একটু বাড়াবাড়ি করে তাকে কি করি, জেলে পুরে দেয় বা কোনো একটা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়, ঠিক তিতুমিরকেও দমন করার জন্য আলেকজান্ডারকে পাঠানো হলো। কিন্তু তিনি সৈন্য নিয়ে পালিয়ে গেলেন। কে পালিয়ে গেলেন? ম্যাজিস্ট্রেট আলেকজান্ডার। তখন কারণ পালিয়ে গেছিল, কারণ তিতুমির তো এদিকে তার সৈন্য এসে বাংলা কৃষকদেরকে উনি অস্ত্র দিয়ে কিভাবে যুদ্ধ করতে হবে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো তিতুমির বাহিনী যখন বললো ধর ধর ধর, তখন উম, সেই ইংরেজ বাহিনী পালাই গেল, পালাও, ওরা আমাদের মারিয়ে ফেলবে। চাষিদের নীল চাষের জন্য বাধ্য করা যাবে না। তখন আরেকটা ছিল যে এদেশে কোনো ধান চাষ করা হবে না, কোনো শস্য চাষ করা হবে না, শুধুমাত্র চাষিদের দ্বারা নীল চাষ করা হতো। নীল চাষ, এটা দ্বারা কাপড়ের রং তৈরি করা হতো, নীল চাষ করা হতো। এবং সেই নীল চাষ, চাষিদের নীল চাষে বাধ্য করা যাবে না। তখন তিতুমির বললো যে আমার যে বাংলার যে কৃষক আছে, এদেরকে বাধ্য করে নীল চাষ করা যাবে না, যদি কেউ স্বেচ্ছায় নীল চাষ করতে চায় সে করবে, কিন্তু কাউকে বাধ্য করে নীল চাষ করা যাবে না। তিতুমির কয়েকটা নীলকুঠি দখল করে নিলেন, এবং নীলকুঠি বলতে বোঝানো হয়েছে এখানে যারা নীল চাষ করতো, এবং সেই নীল চাষে যেখানে সবকিছু নীল চাষ করে নীলগুলো যেখানে রাখা হতো সেটাকে নীলকুঠি বলা হতো। তো সেই নীলকুঠিগুলো দখল করে নিলেন। 1831 সাল লর্ড বেন্টিং বিশাল সেনাবহর পাঠালেন তিতুমিরকে সাহায্য করার জন্য। এরপরে কিছুদিন পরে 1831 সালে লর্ড বেন্টিং তার বাহিনী সহ পাঠালেন, এবার তিতুমিরকে কিছু একটা করতে হবে। কামানের সামনে ওরা দাঁড়িয়ে আর পারিবে না। তখন সেই লর্ড বেন্টিং এর যে বাহিনী ছিল, ইংরেজ বাহিনী, ওরা বলল যে তিতুমিরের তো আসলে বাঁশের কেল্লা, ও বাঁশ লাঠি দেশীয় অস্ত্র নিয়ে যুদ্ধ করবে, আর আমাদের তো বিদেশি কামান আছে, কামানের সামনে দাঁড়ালে ওরা আসলে কিছুই করতে পারবে না। তখনও ভোরের আলো ফোটেনি, ইংরেজরা বাঁশের কেল্লায় হামলা চালালো। ভোর হওয়ার আগে বাঁশের কেল্লার উপর হামলা চালালো, যে বাঁশ কাঠজাত পদার্থ, হামলা চালালো এবং আগুন ধরিয়ে দিল। লড়ে যাও দেশের জন্য, লড়ে যাও। তখন তিতুমির বলল যে তোমরা দেশের জন্য লড়ো। হঠাৎ একটা গুলি লাগলো তিতুমিরের বুকে, বাঁশের কেল্লাতে প্রাণ গেল তার। এবং যখন এরপরে তিতুমির মারা গেল, একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তখন তিতুমির সে মৃত্যু সজ্জায় বলতেছিল একদিন এদেশ ঠিক স্বাধীন হবে। তিতুমির অনেক সঙ্গীকে বন্দি করা হলো, তিতুমির নেই কিন্তু আমরা আছি। তো এই ছিল আজকে আমাদের তিতুমিরের যে গল্প, সেই গল্পটা, এবং এই গল্পটা আমি আবার একটু তোমাদের সাথে ডিসকাশন করব। আর এর ফাঁকে তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে চ্যাট বক্সে অথবা সরাসরি প্রশ্ন করতে পারো নিজেকে আনমিউট করে। ওকে, আশা সম্ভবত কারো কোনো কোশ্চেন নেই, তা আমি এখন একটু বলি। এই যে প্রথম থেকে একটু বলি তিতুমির সম্পর্কে। এটা তো আমি এতক্ষণ যেটা আলোচনা করেছিলাম সেটা ছিল বই থেকে সরাসরি। আর এখন আমি আলোচনা করব তিতুমিরের সম্পর্কে। তিতুমির জন্মগ্রহণ করেছে 1782 সালে হায়দারপুর গ্রামে। এটা হচ্ছে বর্তমানে চাঁদপুর গ্রাম, 24 পরগনা জেলার চাঁদপুর গ্রাম, হায়দারপুর গ্রামে, যেটা চাঁদপুর গ্রাম বলা হতো। আর তার পিতার নাম ছিল সৈয়দ মীর হাসান আলী, এবং মায়ের নাম ছিল আবিদা রোকেয়া। আমরা জানলাম তিতুমিরের মা এবং বাবার নাম ছিল সৈয়দ মীর হাসান আলী, এবং মায়ের নাম ছিল আবিদা রোকেয়া। যদিও এটা বইয়ের কোন প্রশ্নে আসবে না, তারপর যেহেতু আমরা গল্পটা পড়লাম সেখান থেকে একটু জেনে নিলাম। ছোটবেলা থেকে আসলে অন্যায়ের প্রতিবাদী ছিলেন তিতুমির। তিনি অন্যায় সহ্য করতে পারতেন না, সমাজের দরিদ্র মানুষের কষ্ট তাকে গভীরভাবে ভাবিয়ে তুলতো।
এ কারণে পরবর্তীতে তিনি মানুষের অধিকার রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। য সে তিতুমিরের আমলে অর্থাৎ ১৮ শতকের পরে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে তিতুমির বাংলার মানুষ খুব কষ্টে জীবনযাপন করত। ব্রিটিশ শাসকরা এদেশের সম্পদ লুট করেছিল। জমিদাররা কৃষকের উপর অমানবিক অত্যাচার চালাতো শুধু নীল চাষ করার জন্য এবং খাজনা আদায়ের জন্য। বিশেষ করে মুসলিম কৃষকরা বেশি নির্যাতনের শিকার হতো। অনেক জমিদার ধর্মীয় আচরণে বাধা দিত। যেমন তখনকার সময় ছিল কোরবানি করা যাবে না, গরু জবাই করা যাবে না। এভাবে অনেক ধর্মীয় যে কাজগুলো ছিল সেটা বাধা দেওয়া হতো। তখন তিতুমির বুঝাচ্ছে যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা বাঙালি যদি ঐক্যবদ্ধ না হই, কখনোই আমরা এই ইংরেজদের হাত থেকে স্বাধীন হতে পারব না। তিতুমির শুধুমাত্র যে আন্দোলন করছিলেন ইংরেজদের বিরুদ্ধে সেটা নয়। তিনি আন্দোলন করেছিলেন কৃষকদের অধিকার রক্ষা করার জন্য, অন্যায়ের ভাবে খাজনা আদায় করার জন্য, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য। তবে তিতুমির জীবনের সবচেয়ে যে বড় ঘটনা ছিল, তিতুমিরকে যে বিখ্যাত করেছে সেটা হচ্ছে বাঁশের কেল্লা। আমরা বাঁশের কেল্লা বলতে তিতুমিরকে চিনি, আর তিতুমির বললে বাঁশের কেল্লাকে চিনি। তিতুমিরের জীবনের সবচেয়ে বিখ্যাত ঘটনা হলো বাঁশের কেল্লা। তিনি বর্তমানে নারকেল বাড়িয়া এটা তৈরি করেছিলেন। এই কেল্লা পুরোপুরি বাঁশ দিয়ে নির্মিত ছিল বলে এটাকে বাঁশের কেল্লা বলা হতো। এখন প্রশ্ন হচ্ছে তিতুমির কেন বাঁশের কেল্লাকে বাঁশের কেল্লা বলা হয় কেন? এটা কি দিয়ে তৈরি? এই বাঁশের কেল্লা পুরোপুরি বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। তাই এটাকে বাঁশের কেল্লা বলা হয়। বিট তিতুমির যেহেতু ছিল বাংলার নিরীহ একজন শুধুমাত্র বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। তিনি কুস্তিগীর ছিলেন। তারপরে একটু সাহসী ছিল। অন্যায়ের বিরুদ্ধে লড়তেন। এজন্য ১৮৩১ সালের নভেম্বর মাসে ব্রিটিশ বাহিনী বাঁশের কেল্লা আক্রমণ করে প্রচন্ড যুদ্ধ হয়। তিতুমির এবং তার অনুসারীরা বীরত্বের সঙ্গে সেই যুদ্ধকে প্রতিরোধ করে এবং একটা সময় সেই ইংরেজদের যে কামানের গুলি এসে তিতুমিরের বুকে লাগে। এটা হচ্ছে ১৮৩১ সালের নভেম্বর মাসের ১৯ তারিখে উনি মারা যান। উনি যদিও মারা যাওয়ার পরে তারপরে তার সহচরী ছিল তাদেরকেও আহ, ধরে নিয়ে যাওয়া হয়। কাউকে কাউকে ফাঁসি দেওয়া হয়। তো যদিও তিতুমির আজ নেই, কিন্তু তিতুমির সেই যে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তখন যদি হয় তিতুমির এভাবে গরিবদের পাশে বা কৃষকদের জন্য কাজ না করতেন বা বাংলাকে বাঁচানোর জন্য কাজ না করতেন, হয়তো আমরা আজকে এই স্বাধীন বাংলা পেতাম না। তো তিতুমিরের এই যে আদর্শ, সেখান থেকে আমরা কি কি শিখতে পারি? তিতুমিরের আদর্শ থেকে আমরা শিখতে পারি অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। অন্যায় যে করুক না কেন, অন্যায়কারী আসলে যত শক্তিশালী হোক না কেন, তো অন্যায়কারী কখনো টিকে থাকতে পারবে না। আর সবসময় যারা দুর্বল মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে শক্তি বৃদ্ধি পায়। ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে এবং সত্য ন্যায়ের পথে চলতে হবে। তিতুমিরের থেকে আমরা এই ৪ টি জিনিস অন্তত শিখতে পারি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে। ঐক্যবদ্ধ থাকলে শক্তি বৃদ্ধি পায় এবং সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। তাহলে এই তিতুমির গল্পটি পড়ে আমাদের কি লাভ? আমরা বর্তমান প্রজন্ম কি শিখবে এখান থেকে? তিতুমির গল্প আমরা সবসময় আমাদের বর্তমান প্রজন্ম বা তোমরা কি শিখবে? সেটা হচ্ছে সত্য কথা বলবে সবসময়, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিবে, কখনোই অন্যায়কারীর পক্ষে অবস্থান নিবে না, সমাজের দুর্বল মানুষের সাহায্য করবে এবং দেশকে ভালোবাসবে। তো এটাই হচ্ছে আমাদের তিতুমিরের গল্পের মূল প্রতিপাদ্য বিষয়। এবং তিতুমিরের পুরো নাম কি ছিল? প্রশ্ন থেকে যে তিতুমিরের পুরো নাম কি? তিতুমিরের পুরো নাম ছিল সৈয়দ নিসার আলী ওরফে তিতুমির। সৈয়দ মীর নিসার আলী ওরফে তিতুমির। ওকে? তো এখন আমাকে একটু বলো, তোমরা যারা আছো, তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেনস থাকে আমাকে কোয়েশ্চেনস করতে পারো।
ম্যাম হ্যাঁ বলো। ম্যাম গণিতে ওই দিন কি হোমওয়ার্ক ছিল? আমি তো ক্লাসে জয়েন হতে পারিনি। কোনটা বুঝিনি, আবার একটু বলো। ম্যাম ওই দিন যে গণিত ক্লাসটা হয়েছিল ওইখানে কি হ্যাঁ, হোমওয়ার্ক ছিল? ওটার হোমওয়ার্ক ছিল না, ওটার কোনো হোমওয়ার্ক দেওয়া হয়নি। আচ্ছা, ওটার হোমওয়ার্ক দেওয়া হয়নি, কিন্তু কিছু কাজ দেওয়া হয়েছে, কাজ করিয়ে দিয়েছিলাম ওটা দেখার জন্য, এবং পরবর্তী পৃষ্ঠা থেকে আমরা হোমওয়ার্ক করব। তো আর আমি ভিডিওটা আপলোড করে দেব, তখন তুমি দেখে নিও। তাহলে আমাদের মানে আজকে বাংলা এখানে আর কোনো সমস্যা নেই। তো আমাদের এখন বাড়ির কাজ কি কি থাকবে একটু দেখে নিই, আমাদের কি কি বাড়ির কাজ থাকবে আজকে বাংলায়। বাড়ির কাজ থাকবে শব্দার্থগুলো, শব্দার্থ থাকবে, শূন্যস্থান পূরণ, এরপরে থাকবে বিপরীত শব্দ, বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে, আর প্রশ্নের উত্তর, আর বিরাম চিহ্ন। এরপর হচ্ছে পদ নির্ণয় করা। এই পদ নির্ণয় করা নিয়ে আমরা আলাদা একটা ক্লাস করব, তখন আমরা পদ নির্ণয়টা বুঝিয়ে দেব। তো আমাদের আজকের বাড়ির কাজগুলো কি কি আমি একটু এখানে লিখে দেই। ম্যাম শূন্যস্থান থাকবে না? হ্যাঁ থাকবে। তো আমাদের ক্লাস এখন শেষ হয়ে যাবে, আমরা এরপরে ইংরেজি ক্লাসে জয়েন করব, ঠিক আছে? তো আমাদের আজকে যেটা পড়া থাকবে, আমি পড়াটা একটু লিখে দিলাম। সেটা হচ্ছে আমাদের যে এইচডব্লিউ, শব্দার্থ, বাক্য তৈরি, প্রশ্ন উত্তর, শূন্যস্থান এবং বিরাম চিহ্ন, এই 5টা টপিকস থাকবে আমাদের বাড়ির কাজ, এবং এই বাড়ির কাজটা আমরা জমা দিব। এই গ্রুপও দিতে পারি, অথবা আমরা এদের একটা যে গ্রুপ দেওয়া আছে শিখবো ও জানবো, ওই গ্রুপে এটা জমা দিয়ে দেবা, কেমন? এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো, এবং যদি কোনো কোশ্চেন থাকে সে কোশ্চেন করতে পারো। ম্যাম আজ কয়জন জয়েন করেছে? এখন 4 জন আছে।
জয়েন করতে হবে Exercise 7 জন, প্রথমে এখন 4 জন আছে। माँ আর গ্রুপে তো আছে অনেকজন। कॉल join किच्चुकन कंटिन्यू कर रही ठीक है करो सो जूम क्लास करा रही है एन्ने खत्म ना ওকে, তাহলে আমাদের বাংলা ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আর আমরা এখন আর 5 মিনিট পরে আমরা ইংরেজি ক্লাসে জয়েন করব। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। प्री क्लास